রাজ্য অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা সংস্থার বিক্ষোভ ধর্ণা কার্যসূচি করিমগঞ্জে অব্যাহত রয়েছে। আজ আবারও করিমগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সম্মুখে ধর্ণা সেরে করিমগঞ্জ জেলার অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা সংস্থা ও সিআইটিইউ এর সহযোগিতায় বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে ধর্ণায় বসলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। সামনে একটা লড়াই শ্রমিকদের জন্য বাজেট বরাদ্দ নাই কেন? জবাব চাই, জবাব দাও। মানতে হবে, নাইলে সংগ্রাম চলছে চলবে। সংগ্রাম চলছে চলবে। করিমগঞ্জ ও হাইলাকান্দি কংগ্রেসে গৃহকন্দল, দুই জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ একাংশ কংগ্রেসী। মঙ্গলবার রাতে করিমগঞ্জ সার্কিট হাউসে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে করিমগঞ্জ লোকসভা আসনের কংগ্রেস দলের দুই জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন করিমগঞ্জ এবং হাইলাকান্দির একাংশ যুবক কংগ্রেসীরা। দলীয় হাইকমান্ডকে প্রেরণ করে দুই জেলা সভাপতির এক পত্রকে কেন্দ্র করে এবার গৃহকন্দল বরাকের দুই জেলা তথা করিমগঞ্জ লোকসভা সমষ্টির করিমগঞ্জ এবং হাইলাকান্দি কংগ্রেসের। উভয় জেলার কংগ্রেস কর্মীরা সাংবাদিক সম্মেলন করে করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী এবং হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি শামসুদ্দিন বড়লস্করের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন দুই জেলার একাংশ যুব কংগ্রেসীরা। এতে তারা বলেন, দুই জেলার দলের জেলা সভাপতিরা দলের কোনো সংগঠনের সাথে মত বিনিময় না করে হাইকমান্ডকে যে পত্র প্রেরণ করেছেন তা অত্যন্ত নিন্দনীয়। আর এটার পেছনে তারা ওই দুই জেলার সভাপতির কোনো না কোনো ব্যক্তিগত স্বার্থ রয়েছে বলে মনে করছে। পাশাপাশি তারা এও বলেন, হতবাক এই দুই জেলার সভাপতি লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে কাজ করছে, যার জন্য তারা দলের কাউকে কিছু না জানিয়ে এমন সিদ্ধান্ত উপনীত হতে পারছে। একদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাইলাকান্দি যুব কংগ্রেসের সভাপতি এটাও ইঙ্গিত দিয়েছেন, রজত চক্রবর্তী এবং শামসুদ্দিন বড়লস্করের পছন্দের প্রার্থীকে দলীয় মনোনয়ন দেওয়া হলে তারা বাঁকা পথে হাঁটতে পারেন। ভোট কালেকশন করে যুব কংগ্রেস নির্বাচন হয়েছিল এবং সেখানে প্রতিনিধিত্ব করেছে যুব কংগ্রেস। আমরা ব্লক কংগ্রেস, আমরা জেলা কংগ্রেস, আমরা গ্রামে গঞ্জে গিয়ে ব্লক মণ্ডল গঠন করেছি, বুথ কমিটি গঠন করেছি। সেটাকে তোয়াক্কা না করে রজত চক্রবর্তী নিজের ইচ্ছামতো নিজের বাড়িতে বসে, জেলা কংগ্রেস অফিসে না গিয়ে নিজের বাড়িতে বসে একটার পর একটি চিঠি, যিনি 20 তারিখে কংগ্রেসে জয়েন করলেন এবং 21 তারিখে কংগ্রেসের নমিনেশন সাবমিট করলেন। পুরা জীবন কংগ্রেসের বিরোধিতা করে আসছিলেন, যিনি 5 বার নির্বাচনে পরাজিত হয়েছিলেন, ওনার নামে চিঠি লিখছেন। উনি যদি আমাদের এখানে প্রার্থী দেওয়া হয়, আমি বলবো সেটা শোচনীয় পরাজয় হবে। এবং করিমগঞ্জের কানাচে থেকে আমাদের কাছে ফোন এসছে, যুব কংগ্রেস আমাদের ভাইদের কাছে ফোন এসছে, মহিলা কংগ্রেসের কাছে ফোন এসছে। একটা বিশৃঙ্খলার সৃষ্টি করেছেন উনি এভাবে রাজনীতি করা আমরা মোটেই ওনাকে আমরা ভালো চোখে দেখছি না। সত্যি কথা, যেটা কংগ্রেস পরাজয় হবে সেটা প্রশ্নই নেই। অ্যাকচুয়ালি বর্তমান সময়ে আসামের 14টি সিটের মধ্যে একটি সিট প্রথম যদি সবচেয়ে বেশি ভোট পেয়ে জিতে, তাহলে করিমগঞ্জ লোকসভা আসন কংগ্রেসের প্রার্থী জিতবে। সেখানে দায়বদ্ধ করার কোনো প্রশ্নই উঠে না, কংগ্রেস জিতবে। করিমগঞ্জে কংগ্রেস এইবার শিওর, সবচেয়ে বেশি যদি শিওর সিট থাকে তাহলে আসামের মধ্যে করিমগঞ্জ লোকসভা সিটটি সবচেয়ে। কিভাবে জয়ী হবে আপনাদের মধ্যে, আপনাদের সভাপতি প্লাস আপনাদের কর্মকর্তাদের মধ্যে মত বিনিময় হচ্ছে, এই বিষয় নিয়ে কিভাবে আপনার প্রার্থীকে জয়ী করবেন? অ্যাকচুয়ালি যে কথা, কর্মকর্তা বা লিডার সাধারণ মানুষ লিডার বানায়, এবং কর্মকর্তা যারা আছেন উনাদের আজকের দিনে যে আপনাদের সম্মুখে আজকে প্রেস মিট করে যে কথাগুলো বলা হচ্ছে, সেই কথাগুলো হয়েছে এই টিকিট নিয়ে প্রার্থী সিলেকশন ব্যাপারে। সেটা অত্যন্ত দুঃখজনক যে ঘটনাটি হয়েছে, যে কয়েকজন প্রার্থী থাকা সত্ত্বেও একজনের নাম দুইটি
মেমোরান্ডাম দ্বারা দেওয়া হয়েছে সেটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার এবং উনি যে কাজটি করেছেন সেটা আমরা অন্যায় হিসাবে দেখতে পাই। কিন্তু সেখানে যে আপনি যে প্রশ্ন আমাকে তাদের সঙ্গে তো নেতৃত্ব আরো বহুত জনে দিচ্ছেন, তাদের আজকে মনোবল কি হবে? তারা তো অন্য দলের হয়ে কাজ করবে। এরকম আমাদের গার্জেন সমতুল্য যারা প্রেসিডেন্ট, তারা এরকম বলা আমি বলবো একটা ধিক্কার জানাই। এবং এদের মতো প্রেসিডেন্ট দিয়ে, এদের মতো নোংরা রাজনীতিবিদ দিয়ে আমরা কিছুই করতে পারবো না। কিন্তু মানুষের মনোবল, পাবলিকের মনোবল এইবার ভারতীয় জাতীয় কংগ্রেসকে ভোট দেবে। যাই হোক, যিনি ক্যান্ডিডেট হবেন আমি বলবো উনি জিতবেন, কিন্তু ওনারা যেটা কাজ করেছেন এটা বিজেপির এজেন্ট হয়ে কাজ করেছে। আপনি বলছেন যে হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি নাকি দুর্নীতির সাথে জড়িত, এই দুর্নীতির থেকে বাঁচার জন্য নাকি বিজেপির সাথে যোগদান করছে? নিশ্চয়, যদি দুর্নীতির সঙ্গে না উনি আমাকে চলাচ্ছেন, আমরা তো এখন পর্যন্ত মর্যাদা দিয়ে যাই, আমাদের যতই প্রোগ্রাম হোক না কেন ওনাকে জানে, কিন্তু আমরা কেন এই প্রোগ্রামের জানতে পারি না? মিটিং হয়ে যায়, সিক্রেট মিটিং হয়, কাকে নিয়ে কি করা হবে। আরে 4-5 জন যদি নতুন এসে ওরা যদি ডিসিশন নিয়ে ফেলে তাহলে আমরা কংগ্রেস করার মানে কি? আজকে যুব কংগ্রেস করছি, হ্যাঁ, কালকে আমাদেরকে দূর দূর করে বেরিয়ে দিবে। শুনতে পাচ্ছি যে অন্য পার্টি থেকে এসে এখন ওরা নাকি লিড নিবে। আর ওরা যদি লিড নেয় তাহলে আমাদের ভবিষ্যৎটা কি? এখন কি আমরা মারপিট করবো নাকি? মারপিট করে তো এটা তো কংগ্রেসের নিয়ম না, যে এরকম না, অনুশাসন তো না। আমরা মহাত্মা গান্ধীর আদর্শে আমরা চলি, এই আদর্শটাকে আজকে ভেঙে ফেলেছে। এটা মানেটা কি? দেখুন, কমলাক্ষ দেবপ্রকাশ তো তিনি আমাদের এখন ব্যক্তিগত সম্পর্ক, ঠিক আছে, ওনার সাথে ভালো সম্পর্ক। তার মানে এটা না যে আমি কমলাক্ষ দেবপ্রকাশ তো যা বলেছেন তার সাথে আমি গিয়ে কথা মিলিয়ে যাব। আজকে আমার যদি গার্জিয়ান, আমি আগেই বলেছি আমার গার্জিয়ান এখন রজত চক্রবর্তী, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, উনি যদি আমাদেরকে আশ্বাস দেন না তাহলে কি হবে? আজকে তো অনেকেই আছেন, আমি কি আশ্বাস দেবো? আমাকে আজকে প্রায় না করে সিনিয়র থেকে নিয়ে আজকে প্রেসিডেন্ট হয়েছি ওদের আশীর্বাদে হয়েছি, আমার প্রেসিডেন্টের আশীর্বাদে হয়েছি। কিন্তু আজকে যদি আমার ঘরের বাবাই যদি ঠিক থাকেন না, তো বাবা যদি অন্যদিকে মুখ ফিরে নেন তাহলে কি হবে? ছেলে তো এমনি যাবে, আমি কজনকে বোঝাতে পারবো? ও আমাকে তো বলা হবে তোমার তো প্রেসিডেন্ট আমাদেরকে কিছু বলেনি, তুমি কে? তো এটা আমার বলার কিছু না। এখন ওনার জানি না কি ওনার কি স্বার্থ আছে না আছে, আজকে একটা চিঠি দিচ্ছেন, কালকে আমরা কাউকে অপোজ করছি না যে উনি কংগ্রেসের। আমি একটা জিনিস বলতে চাই, উনি মাইনরিটি মানুষদের যারা এবার যে জিনিসটা দেওয়া হয়েছিল ক্যান্ডিডেট, সবাই ভালো ভালো ক্যান্ডিডেট, কিন্তু আজকে আমাদের গার্জিয়ানকে আমরা দুঃখ পেয়েছি, যেটা আমাদের মনোবল ভেঙেছে। ঠিক আছে, এটা আমি শিলচরে ফাটলো পানীয় পাইপ। উদ্বোধনের 5 দিন অতিক্রম না হতেই ফেটে গেল 177 কোটি টাকা ব্যয়ে নির্মিত অমৃত জল যোগান প্রকল্পের জলের পাইপ। শিলচর শহরের ন্যাশনাল হাইওয়েতে ফেটে গেল অমৃত জল যোগান প্রকল্পের জলের পাইপ। আজকে এখানে পাইপ ফেটে জল অনেকটা জায়গা জুড়ে হঠাৎ করে আকস্মিকভাবে জল পাইপ ফেটে বেরিয়ে গেছে এবং গুলা জল আমরা যেটা দেখলাম, যেটা পানীয় জল হিসাবে আমরা ব্যবহার করি, সেটা ব্যবহারের উপযুক্ত নয়
এবং আমি চাইব যে মুখ্যমন্ত্রী এসে যত ঘটা করে জিনিসটার যে উদ্ঘাটন করে গেলেন সেটা যেন মানে নির্বাচনের আগে একটা তড়িঘড়ি একটা যেন কাজ না হয়ে এটা সুষ্ঠুভাবে হয়, সুন্দরভাবে হয়। বিভাগীয় কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে। আমি জেলা উপায়ুক্তের কাছে আগ্রহ রাখব যে উনি যেন এটা সরাসরি তদারকি করেন। এটা আমার যতটুকু মনে হয় এটা অমৃতের আন্ডারে কাজ হচ্ছে। ওদের টেকনিক্যাল প্রবলেম আছে, হ্যাঁ। ওরা যখন পাইপটা ফিটিং করেছে সেই ফিটিংয়ের মধ্যে নিশ্চয়ই কোনো জায়গাতে জোড়াতালে কাজ হয়েছিল, ওয়াটার প্রেশারটা ওটা সহ্য করতে পারেনি এবং পাইপটা ফেটে যায়। আপনার মনে হয় কাজটা খুব নিম্নমানের রয়েছে? না, কাজটা আমাদের নট আপ টু দ্য মার্ক। আমার মনে হচ্ছে এটা নট আপ টু দ্য মার্ক। এটা ওই দিন আমাদের 1 মার্চ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যার যখন ওপেনিং করছেন তারপর থেকে আমার জল চলে যেতেছে, কোনো ধরনের ইস্যু নাই। ইভেন কি প্রকল্প ওপেনিং হওয়ার আগেও আমরা লাইন অনেকবার টেস্ট করছি, আমরা কোনো ধরনের এরকম কোনো কিছু আমরা উইটনেস করছি না। আর আশেপাশের লোকরাও কইতে পারবো এটা রিসেন্টলি আমার ইএনডি কলোনিতে যে আমার ওভারহেড রিজার্ভার যেটা পিএইচই বানাইছে ওইটার মধ্যে লিকেজ কিছু অবজার্ভ করা গেছে, যেটা পিএইচই অলরেডি কাজ করতেছে এখানে। তো এর লিগে কীটা হয়েছে, আমরা 20 ফুটের এখানে আমরা লাইনটারে বন্ধ করে রাখা হয়েছে। তো এই বন্ধ করে রাখার কারণে কী হয়েছে যে ভিটি পাম্পের যে প্রেশারটা আছে সেটা প্রেশারটা ম্যাক্সিমাম ডেভেলপ করছে, কারণ পাইপের ডায়া কিন্তু 600 প্রেশার, ভলিউম অফ ওয়াটার এত বেশি প্রেশার ডেভেলপ করছে যে আপনার এখানে থার্ড ব্লকে যে জয়েন্টটা আছে সেই বুশিংটা খুলে গেছে এবং বুশিংটা খোলার কারণে জলটা আপনার বাড়া হয়ে গেছে। তো সঙ্গে সঙ্গে আমরা পাম্প অটোমেটিক্যালি যেহেতু স্কাডা কন্ট্রোলডে আছে পাম্পটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছে। হওয়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে আমার ছেলেরা কাজ করছে, এখন আমার বর্তমান কমপ্লিট করার পরে আমরা আবার কালকের থেকে রেডি করবো, কালকে বিকাল থেকে বা পরশু থেকে সাপ্লাই আরম্ভ করবো। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেলটেক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ।
দক্ষিণ হাইলাকান্দির পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মডেল ডিগ্রি কলেজটি আলগাপুরের বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরীর দ্বারা স্থানান্তরিত হয়েছে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মডেল ডিগ্রি কলেজে স্থানান্তর নিয়ে বিশাল জনসভা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান স্থানান্তর নিয়ে স্থানীয় জনসাধারণের বিশাল জনসভা হচ্ছে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মডেল ডিগ্রি কলেজের স্থানান্তরে মেনে নেননি কাঠলিচড়া কেন্দ্রের বাসিন্দারা। এই নিয়ে তীব্র প্রতিবাদ দেখা দেয় হাইলাকান্দিতে। কেন্দ্রীয় সরকার হাই হাই, কেন্দ্রীয় সরকার হাই হাই, কেন্দ্রীয় সরকার কাম নাই, বিজেপি হুসনাব নাই, ক্লাব জিন্দাবাদ, ক্লাব জিন্দাবাদ, এজএসপি জিন্দাবাদ, এজএসপি লং লিভ, এজএসপি লং লিভ, জয় এখন,ไม่มานน้อยজাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদৰ সমগ্ৰ ৰাজ্যব্যাপী জিলা আয়ুক্তৰ কাৰ্যালয় সন্মুখত আমি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে ধৰ্ণা কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছোঁ আৰু কেন্দ্ৰীয় চৰকাৰক ইয়াৰ পৰা আমি হুকিয়ানি প্ৰদান কৰিছোঁ। কোনো কাৰণতে কোনো কালে অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে অসমৰ মানুহে কা সমৰ্থন নকৰে, কা নামানে, সেই কথা স্পষ্ট। আমি বাৰম্বাৰ কৈ আছোঁ, কা বাতিল কৰিব লাগিব, কা উঠাই ল'ব লাগিব। কেন্দ্ৰীয় চৰকাৰে বলপূৰ্বকভাৱে তেওঁলোকে কা আইন জাপি দি অসমৰ কৃষ্টি সংস্কৃতি কলা সকলোকে নাইকিয়া কৰিব খুজিছে। ইয়াৰ বিৰুদ্ধে প্ৰতিবাদ আৰম্ভ হৈছে আৰু ইতিমধ্যে কেন্দ্ৰীয় চৰকাৰে কা আইনখন বলবৎ কৰিব। তেওঁলোকে বিভিন্ন ধৰণৰ নিয়ম কানুন অসমৰ ৰাইজৰ ওপৰত, অসমীয়া মানুহৰ ওপৰত জাপি দিব খুজিছে। ইয়াৰ বিৰুদ্ধে অসমবাসী ৰাইজৰ লগত অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে প্ৰতিবাদ কৰিছে। কেন্দ্ৰীয় চৰকাৰে অসমৰ প্ৰতি বাবুকে দিয়া আমি কোনো কাৰণতো সহ্য নকৰোঁ, মানি নলওঁ, সেই কথা বাৰম্বাৰ কৈ আছোঁ আৰু আজিৰ দিনতো কৈছোঁ। অসমীয়া আইৰ প্ৰতি বাবুকি অহা আমি উতৰাই পেলাম আৰু অসমৰ প্ৰতি এনেধৰণৰ বাবুকি কোনো কাৰণতো সহ্য নকৰোঁ, সেই কথা আমি বাৰম্বাৰ কৈ আছোঁ। আৰু আজি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে কৈছোঁ যে অসমখন বিদেশীৰ চৰণীয়া পাতাৰ নহয়, যে অসমত যেত তেত তেওঁলোকে যেতিয়া যি মন যায় তেতিয়া সেই কলা আইনবিলাক জাপি দি অসমৰ মানুহৰ ওপৰত অবৈধ বাংলাদেশী জাপি দি অসমৰ কৃষ্টি সংস্কৃতি, অসমৰ মাটি সম্প্ৰীতি তেওঁলোকে নাইকিয়া কৰিব খুজিছে। ইয়াৰ বিৰুদ্ধে প্ৰতিবাদ হৈছে আৰু এটা কথা আমি কৈ দিব বুজিছোঁ, কেন্দ্ৰীয় চৰকাৰে আপোনালোকে দেখিছে যোৱা 17 চনত 19 চনত তেওঁলোকে এনেধৰণৰ অসমৰ প্ৰতি অন্যায় অবিচাৰ কৰি তেওঁলোকে এনেধৰণৰ কলা আইন জাপি দি অসমীয়া মানুহৰ ওপৰত এনেধৰণৰ নিৰ্যাতন চলাই আছে, এই কথা স্পষ্ট। তাৰ লগে লগে অসম পুলিচৰ যিগৰাকী ডিজিপি তেওঁ যোৱা কেইদিন আগত এগৰাকী টুইট কৰি অসমীয়া মানুহক যেনেধৰণৰ দমক দিব খুজিছে, ইয়াৰ বিৰুদ্ধে আমি প্ৰতিবাদ কৰিব খুজিছোঁ। আচলতে আজিৰ দিনত এটা কথা স্পষ্ট হ'ল যে অসমীয়া মানুহে ভয় নকৰে, অসমীয়া মানুহৰ এনেধৰণৰ ভয় বাবুকি দিয়া কেতিয়াও এনেধৰণৰ কলা আইনৰ বিৰুদ্ধে আইন জাপি দি প্ৰতিবাদ ৰোধ কৰিব কোনো কাৰণতে সহ্য কৰা নহ'ব, এই কথা স্পষ্ট। পুলিচে যোৱাকালিৰ পৰা আমাক বিচাৰি আছিলে, আমি তেখেতসকলক প্ৰত্যাহ্বান জনাইছোঁ। আজি এই জিলা আয়ুক্তৰ কাৰ্যালয়ৰ সন্মুখত আমি প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছোঁ। যোৱা দিনবিলাকত আপোনালোকে দেখিছে আমি ধাৰাবাহিকভাৱে সমগ্ৰ অসমৰ লগত বৰাক উপত্যকাত জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে আন্দোলন কৰি আহিছোঁ আৰু এইবাৰো আমি পোনে পোনে আজি আৰম্ভ কৰিছোঁ। এই আন্দোলন ধাৰাবাহিক হ'ব, এই আন্দোলন গোটেই বৰাক। করিমগঞ্জে মাদক মামলায় অভিযুক্তকে 10 বছরের সশ্রম কারাদণ্ড সহ জরিমানা 1 লক্ষ টাকা রায় দিল জেলা দায়রা জজ আদালত। উল্লেখ্য 12/9/2022 সালে করিমগঞ্জ শহর লাগোয়া ভারত বাংলা সীমান্ত জবাইনপুর এলাকা বিএসএফ ও করিমগঞ্জ পুলিশের যৌথ অভিযানে 100 প্যাকেট 20,000 ইয়াবা ট্যাবলেট সহ কমরুল উদ্দিন নামের এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছিল বিএসএফ ও পুলিশ। রহমান মহাশয়া একটি গুরুত্বপূর্ণ মকদ্দমায় এনডিপিএস মকদ্দমায় একজন আসামিকে সাজা দিয়েছেন। সেই কেসের ব্যাপারে ডিটেলস আমার লার্নার্ড
অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর ডিটেলস আপনাদের বলবেন। মোকদ্দমার বিষয়ে বলতে গিয়ে বলছি যে ঘটনার তারিখ ছিল 12/9/2022 ইংরাজি তারিখ, বিকালবেলা আনুমানিক 6টা। এই সময় আসামি কমরুল উদ্দিন বাজার ব্যাগ নিয়ে বাড়িতে যাওয়ার সময় করিমগঞ্জ থানাধীন এলাকার অধীনস্থ পুলিশ এবং বিএসএফ এর যৌথ অভিযানে এই আসামিকে 100 প্যাকেট নেশাজাতীয় দ্রব্য সহ পাকড়াও করা হয় এবং তাহার নিকট হইতে এই 100 প্যাকেট জব্দ করা হয়, যাহার মধ্যে ইয়াবা ট্যাবলেট ছিল, যাহার ওজন 2 কেজির উপরে। তো কমরুল উদ্দিনের নিকট হইতে উদ্ধার করার পর পুলিশ তা জব্দ করিয়া এনডিপিএস অ্যাক্টের অধীনে বিচার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে আজ মহামান্য দায়রা জজ মহোদয়া রোশনারা রহমান অদ্য রায়দান করেন এবং এই মোকদ্দমায় আসামিকে দোষী সাব্যস্ত করা হয় এবং দোষী সাব্যস্ত করে তাকে 10 বৎসর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। তৎসঙ্গে 1 বৎসর তাকে 1 লক্ষ টাকা ফাইন এবং অনাদয়ে আরো 1 বৎসর তাকে কারাদণ্ডে দণ্ডিত করেন, সিম্পল ইমপ্রিজনমেন্ট। এবং এই মোকদ্দমায় সরকার পক্ষে যিনি পরিচালনা করেন আমাদের মহামান্য লার্নেড পাবলিক প্রসিকিউটর শ্রী ML কৈরি মহোদয় এবং আসামির পক্ষে 2 জন উকিল ছিলেন, যাদের নাম হীরক দত্ত এবং আলতাফ হোসেন। এই মোকদ্দমা 2022-এর এত তাড়াতাড়ি এই মোকদ্দমার রায়দান হয়েছে, সেটা একমাত্র সম্ভব হয়েছে এই প্রসিকিউশনের খুব তাড়াতাড়ি কেসটাকে প্রেজেন্ট করার জন্য এবং আদালত তো অনেক প্রায়োরিটি দিয়ে কেসটাকে যাতে শেষ করা যায়, কারণ সমাজের কাছে এই ড্রাগসের একটা অভিযান চলছে। সেই সমাজকে উদ্ধার করার জন্য পুলিশ যৌথভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের সিএম বলেন, আমাদের সেন্ট্রাল লেভেলে বলেন, এই পুরো ভারতবর্ষকে নেশামুক্ত রাষ্ট্র গঠনের জন্য এই যারা দুষ্কৃতীরা এই সমাজটাকে নষ্ট করার চেষ্টা করছে তার অভিযান চলছে। এবং সেই সঙ্গে আজকে আমাদের করিমগঞ্জের দায়রা জজ মহোদয়ার আদালতেও তার একটা নিদর্শন পাওয়া গেছে যে 2022-এর কেস এত তাড়াতাড়ি আজকে দোষী সাব্যস্ত হয়েছে। আমার মনে হয় এই কথাগুলো যদি সমাজের কাছে ছড়িয়ে পড়ে, আমার মনে হয় এই সমাজটা যারা এই কাজে লিপ্ত তারা অনেক ভয় পাবে, এই সমাজটা রক্ষা পাবে। এই বলে শিলচরের মেহেরপুর 5 ঘরে সারওয়ার ইকবাল নামের 15 বছরের কিশোর 3 দিন ধরে নিখোঁজ হয়েছিল। পরিবারের লোক নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করে থানায়। গতকাল বরাক নদীর ইটখোলা এলাকায় উদ্ধার করা হয়। পরিবারের লোকের অভিযোগ হত্যা করা হয়েছে পাপন নামের এক প্রতিবেশী যুবক হত্যাকাণ্ড সংঘটিত করেছে বলে পরিবারের ধারণা। আমার ভাতিজা সারোয়ার বড়ভূইয়া রবিবারে আজকে 3 দিন আগে রবিবারও আছিল, রবিবারে সকালে করতে গিয়ে যখন বাইরে যায় তখন পাপুন করে একটা ছেলে আছে তার সঙ্গে, তারা লইয়া গেছে তার যাওয়ার পরে তারে এরপরে তো ঘরে আর ঘুরিয়ে আইছে। এরপরে আমরা অনেক খুঁজাখুঁজি করছি, কালকে রবিবার দিন পুরা করছি, রাত্রেবেলা করছি, সোমবার কালকেও রাত্রেবেলা ফোন করছি, পাইছি না। আজকে এখন জানার থাকি
খবর আইছে যে একটা ডেড বডি পাওয়া গেছে আইন আপনারা তার বাবা গেছে যে আইডেন্টিফাই করতে করিয়া আসছে আপনার বাড়ি যাও মার্ডার আমার তো এটা লাগে এটা মার্ডার, কারণ তার তো শুরু লাগে কোনো কিছু ইয়ে নাই, একমাত্র মানে ড্রাগস এডিক্ট। ওই যে পাপন ছেলেটা এত ড্রাগস এডিক্ট, এইখানে আমরা পাড়ার মধ্যে অনেক ছেলেরা নষ্ট করার লাগে এখানে প্ল্যান করে অনেকদিন ধরে তার মানে তার একটা গাড়ি আছিল ভাঙ্গা গাড়ি, এখানে থাকতো ফুলের উপরে, এটার ভিতরে বইয়া ড্রাগস খাইতো। আমার ভাইয়ে তার ওয়ার্নিং দিছে বলছে তোর গাড়ি এখান থেকে সরা, নাহলে তোর গাড়ি আমরা ভাঙ্গিলাম। এরপরে ওই দিন গাড়ি সরাই লিছে ও এরপরে থেকে বোধ ওই জিতেই বোধ ওই কাজটা করছে, কিছু হয়েছে না। কিন্তু ওই ছেলেটা সবসময় তারা ফোন করিয়া তারা লইয়া যেত ঘর থেকে। তার বাবার নাম মিন্টু, যে মারা গেছে তার বাবার নাম হইল নুরুল হোসেন মিন্টু। মিন্টু আপনি এখন কি চাই, মানে তার পরিবার হিসেবে আপনি কি চাইছু? আমরা এটা সুবিচার চাই। পাপনের সঙ্গে আরো একটা ছেলে আছে শিবা না, এরা আমরা ফোন করছিলাম, এরা কালকে রাত্রে কইছে আমরা এখন রংপুর আছি। তখন আমরা এখন ওটাও চাই যে মানে আমরা কাছাড়ে জেলাধিপতি যে আসুন তাই, আর আমরা অসীম তার কাছে আমরা সুবিচার চাই, ওটাই আর কিছু না। আর পাপনের সঙ্গে 2-3 জন আসুন, এরা যাতে অতি সত্ত্বর মানে অ্যারেস্ট করা হয়। পাপন আর শিবা এই দুইজনের সঙ্গে সবসময় থাকতো।